আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভিপি নূরের উপর হামলা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে আশঙ্কা তারেক রহমানের। এআই দিয়ে বানানো স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও কলটি ভুয়া, মন্ত্রণালয়ের বিবৃতি। জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয় করতে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা। এলডিসি উত্তরণের সময় বাড়াতে জাতিসংঘে আবেদনের পরামর্শ সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমানের। মধ্য আয়ের ফাঁদে বাংলাদেশ, বাড়ছে হতদরিদ্রের সংখ্যা, অভিমত অর্থনীতিবিদদের। এবং স্বৈরাচার বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে প্রতি বিপ্লবের আশঙ্কা স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধানের। জুলাই অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন না করা ভুল ছিল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় মাথায় প্রচণ্ড আঘাত পাওয়া জ্ঞান ফিরলেও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। এদিকে এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। নির্মম এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জাতীয় পার্টির অফিসের সামনে কর্মসূচি পালনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলা, মারধরে গুরুতর আহত ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। তবে মাথায় রক্তক্ষরণ ও নাক ফেটে যাওয়ায় তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বহিরাগতরাও হামলায় অংশ নেয় অভিযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতারা। আমাদের দলের সভাপতি নুরুল হক নূর, উনি আমাদের কার্যালয়ের নিচে ছিলেন। উনি প্রেস ব্রিফিং করার সময় অতর্কিতভাবে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে হামলা করে। এছাড়াও প্রায় শতাধিক নেতাকর্মী আহত রয়েছে। বিভিন্ন হাসপাতালে প্রায় ২০ থেকে ৩০ জন নেতাকর্মী ভর্তি রয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এদিকে ভিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় নির্মম এই ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আমরা উদারনৈতিক গণতন্ত্রের জন্য। এদিকে নুরুল হক নূরের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। শুক্রবার বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় অভিমুখে গণ অধিকার পরিষদের মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ভিপি নূরের উপর হামলার মতো ঘটনা গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করে সুষ্ঠু বিচারের দাবি জানান। এই ধরনের ঘটনা যেন আর ছড়িয়ে না পড়ে সেজন্য রাজনৈতিক দল ও গণতন্ত্রপন্থী অংশীদারদের সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। দেশকে বেআইনি মবের শাসন ও বর্তমান অস্থিরতা থেকে মুক্ত করতে হবে বলে আহ্বান জানান তিনি। একই সাথে আইনের শাসন সমুন্নত রাখে এবং শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল পরিবেশ তৈরির তাগিদ দেন তারেক রহমান। ভিপি নূরের উপর হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্বরাষ্ট্র উপদেষ্টার কথিত অডিও ভুয়া এবং এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন এটি উপদেষ্টার আসল কণ্ঠ নয়।
ইসমাইল চৌধুরী সম্রাট সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে প্রচারিত ওই অডিওতে ভিপি নূরকে মারধরে নির্দেশনা দেওয়ার কথা শোনা যায়। মন্ত্রণালয় বলছে এ ধরনের ভুয়া অডিও ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে এই ধরনের ভুয়া কন্টেন্ট ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয় বিবৃতিতে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার রাতে নগরী পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও কার্যক্রমে বন্ধের দাবি জানানো হয়। জামালপুরে ঝটিকা মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার রাতে স্থানীয় বিজয় চত্বর থেকে ঝটিকা মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে 5 রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়াও জেলার মেলান্দহ, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় ঝটিকা মিছিল করেছে গণ অধিকার পরিষদ। ভিপি নূরের উপরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ও সড়ক অবরোধ করেন গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। গতকাল রাতে শহরে চাষারা গোল চত্বরের সামনে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে প্রতিবাদ সমাবেশ করে তারা। এর আগে শহীদ মিনার থেকে মশাল মিছিল প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মানববন্ধন শেষ হলে আধা ঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়। জামালপুরে বিক্ষোভ মিছিল ও রেল গেটের প্রধান সড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংগঠনের জেলা নেতারা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা জাতীয় পার্টি নিষিদ্ধ এবং জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানান। পুরো দমে ডাকসু নির্বাচনে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। নির্বাচন আচরণবিধি মেনে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া প্রতিপক্ষকে গায়ের করতে পাল্টাপাল্টি অভিযোগও করছেন তারা। সব মিলে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এদিকে বিকেল 3টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনের জন্য ইশতেহার ঘোষণা করবে। অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রার্থীদের। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন দলীয়ভাবে কিছু প্রার্থীরা সুবিধা বেশি পেলেও স্বতন্ত্ররা জয়ের ব্যাপারে আশাবাদী। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মুশফিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর ঠিক সামনে। পেছনে দেখতে পাচ্ছেন ঝুম বৃষ্টি হচ্ছে এবং রোদ বৃষ্টি যাই হোক না কেন প্রার্থীদের কিন্তু বসে থাকার সুযোগ নেই। প্যানেলে যারা আছেন প্রত্যেকেই কিন্তু আসলে বিভিন্ন হলে হলে গিয়ে ভোট চাইছেন শিক্ষার্থীদের কাছে এবং তাদের ইশতেহার অনুযায়ী বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন যে হল, ক্যান্টিন এবং অন্যান্য ক্যাম্পাসে যত ধরনের অসুবিধা অসঙ্গতি রয়েছে সব ধরনের অসঙ্গতি এবং অসুবিধা থেকে আসলে কিভাবে তারা এগুলোকে নিরসনে কাজ করবেন শিক্ষার্থীদের জন্য সেই বিষয়ে কিন্তু আশ্বাস দিচ্ছেন এবং প্রচারণা যেটাকে বলা হয় সেটা একেবারে পুরোদমে চলছে। এরই মধ্যে টিএসসি থেকে শুরু করে বিভিন্ন হলের ক্যান্টিনে এবং রুমে রুমে কিন্তু আসলে ডাকসু নির্বাচনের যে আমেজ সেটা বইতে শুরু করেছে। আলাপ আলোচনা চলছে নানা জল্পনা কল্পনা এবং বিভিন্ন ধরনের মেরুকরণ। এবং আমরা কথা বলেছি বেশ কয়েকজন প্রার্থীর সাথে, অনেকেই কিন্তু অনেক ধরনের মতামত দিয়েছে। একজন প্রার্থী বলেছেন যে লেভেল প্লেইং যে ফিল্ড
সেই ফিল্ডটা আসলে কতটা থাকবে তাদের দখলে বা সেটা কতটা নিশ্চিত করা যাবে সেটা নিয়ে কিন্তু তারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এবং স্বতন্ত্র প্রার্থীরা বলছেন যদিও দলীয় যে প্যানেলগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন যারা আছে তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে প্রচার প্রচারণা এবং অন্যান্য ব্যাপারে দলীয় যে সাপোর্টটা সেটা তাদেরকে এগিয়ে রাখলেও স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারা কিন্তু আসলে আশাবাদী। তারা বলছেন যে শিক্ষার্থীদের কল্যাণে যারা কাজ করবে, শিক্ষার্থীরা আসলে তারা কোন দলের কোন প্ল্যাটফর্মে সেটা আসলে দেখার বিষয় না, তাদেরকেই ভোট দিবে। যারা শিক্ষার্থীদের জন্য বা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে তাদেরকেই তারা আসলে ডাকসুর যে পরিচালনা পর্ষদ বা সামনের যে কমিটি সেই কমিটিতে দেখতে চায়। এছাড়া আরেকটা ব্যাপার বলে রাখা উচিত যে ভোটের সময় আসলে ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা সেটা নিয়ে যদিও এখনো পর্যন্ত ডাকসুর নির্বাচন যে কমিশন তারা কোনো সিদ্ধান্ত দেননি এখনো পর্যন্ত, তবে যারা প্রার্থী আছেন তাদের মধ্যে কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে বা শঙ্কা তৈরি হয়েছে। তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে আসলে যে পরিবেশ বিরাজ করছে এখনো পর্যন্ত ডাকসু নির্বাচনকে ঘিরে, সেই পরিবেশটা আসলে ঠিকঠাকই রয়েছে নির্বাচনের জন্য। এই পরিবেশ যদি বিরাজমান থাকে তাহলে আসলে কোনো সেনাবাহিনী দরকার নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য যারা আছেন স্বাভাবিক তারা থাকলেই হবে। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে পরিমাণে ক্ষমতা রয়েছে বা নিয়ন্ত্রণ রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই ক্ষমতা দিয়েই আসলে ডাকসুর মতন একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। সেই ক্ষেত্রে আসলে সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে তারা জানিয়েছেন। এছাড়া আজ বিকেল 3টার সময় কিন্তু একটা দল তারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ তারা কিন্তু তাদের যে ইশতেহার সেটা ঘোষণা করবেন এবং তারপর পরই অন্যান্য যে রাজনৈতিক অন্যান্য যে ডাকসুর যে প্যানেলগুলো আছে তারা কিন্তু আসলে এরই মধ্যে মাঠে নেমে প্রচার প্রচারণা করছেন এবং তাদের প্রচার প্রচারণা চলতে থাকবেন। আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই, নারী যারা আছেন প্যানেল মেম্বার তারা কিন্তু একটা আশঙ্কিতের কথা জানিয়েছেন যে ছেলেরা যে কোনো সময় ছেলেদের হলে গিয়ে প্রচার প্রচারণা করতে পারে, কিন্তু মেয়েদের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আসলে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। প্রস্তুতি কম থাকা এলডিসি উত্তরণে আরো 3 বছর সময় বাড়াতে বাংলাদেশকে জাতিসংঘে আবেদন করার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এখনই এলডিসি থেকে উত্তরণ হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যাপক ঝুঁকিতে পড়তে পারে, বিশেষ করে ওষুধ শিল্পে মারাত্মক ক্ষতির শঙ্কাও তার। এ সময় এলডিসি উত্তরণের সময় বাড়াতে সরকারকে জিম্মি না করে এর চ্যালেঞ্জ মোকাবেলায় পথ খুঁজতে সংশ্লিষ্টদের আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। 2023 সালে ভুটান এলডিসি গ্রাজুয়েট হয়েছে। গত এক বছরে 113টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বিতর্ক পর্ব শেষে অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ এতে বলেন, এলডিসি উত্তরণ হলে শুল্কমুক্ত সুবিধা হারানো সহ বেশ কিছু বাধা সামনে অপেক্ষা করছে। ব্যবসায়ীরা চাচ্ছে 3 থেকে 5 বছর পিছানোর জন্য, সরকার চাচ্ছে এটাকে যাতে সুনির্দিষ্ট যে সময় সেই সময়ের মধ্যে নিয়ে যায়। তো এখন যেটি প্রশ্ন হচ্ছে, যদি আমরা এলডিসি গ্রাজুয়েশন থেকে পিছিয়ে যাই, আমরা কি আফগানিস্তানের মতো একটা অযোগ্য দেশে পরিণত হয়ে যাই কিনা? আজকে নেপালও কিন্তু আমাদের সাথে এগিয়ে রয়েছে। আমরা বিশ্বের যে বিভিন্ন বৈশ্বিক যে অবস্থান, সে অবস্থানে বাংলাদেশ একটা হাসির পাত্রে পরিণত হয় কিনা? প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এলডিসি উত্তরণ করতে হলে নভেম্বরের মধ্যে সরকারকে এর চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। যারা নাকি বড় আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প ট্যারিফের পরে তাদের অর্ডার ইত্যাদিও কিন্তু কিছুটা এখন বাড়ছে। এখন কম সংখ্যক শিল্প কারখানাও বেশি রপ্তানি করতে পারে, কিন্তু অনেকে বাজার থেকে হয়তো বের হয়ে যাবে। স্মল যারা আছে 3000-এর মতো যে এন্টারপ্রাইজ তাদের আছে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু তারা হলো স্মল অ্যান্ড মিডিয়াম, এবং তারাই সবচেয়ে বড় বেশি ঝুঁকিতে পড়বেন। এ সময় সব পক্ষকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবিলার পথ অনুসন্ধান এবং সে অনুযায়ী এখনই কাজ শুরু করে দেওয়ার পরামর্শ দেন বক্তারা। খেয়াল রাখতে হবে, এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে ব্যবসায়ী সংগঠন বলি, ব্যক্তি বলি, টেলিভিশন টকশোতে বলি, আমরা কোনো অসত্য বিভ্রান্তিকর কোনো তথ্য যদি দেই, তাহলে সেই তথ্য কিন্তু আমাদের দেশের জন্য একটা বড় ধরনের ক্ষতিকারক অবস্থা তৈরি করতে পারে। আমি অনুরোধ করব, ব্যবসায়ীরা সরকারকে কোনোভাবে এলডিসি গ্রাজুয়েশন কোনো চাপ তৈরি না করে, কোনো সুবিধা আদায়ের জন্য জিম্মি না করে, তারা সকলে বসে একটা
পন্থা অবলম্বন করবে, কিভাবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলাগুলো করে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে, এটা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের মূল নজরটা থাকা উচিত। 24শে নভেম্বর 2026-এর আগে আমরা অবশ্যই আমাদের একটা সুপারিশ আমরা করতে পারি জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে, যে আমাদের দেশে বড় পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, আমাদের বড় ধরনের ট্রানজিশন, আমাদের তথ্য উপাত্তের ঘাটতি, এলডিসি গ্রাজুয়েশনকে যে মসৃণ এবং টেকসই করতে গেলে যে আমাদের সমস্যা হবে, এই জায়গাটা আমাদের একটা বড় কিন্তু একটা যুক্তি আমরা দাঁড় করাতে পারি। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ কারণে দেশে হতদরিদ্রের সংখ্যা দিন দিন বাড়ছে। ব্যাংক খাতের দুর্দশা না কাটলেও লুটপাট কমেছে বলে মনে করেন বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। ERF কার্যালয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ আরও বলেন, ট্রাম্পের শুল্ক ঘোষণা বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে। চলতি বছর চীন ও ভারতের $2.32 বিলিয়ন বাজার বাংলাদেশ দখলে নিতে পারে বলে জানান তিনি। মার্টিন বুলফ আমাকে রিপ্লেস করতে, এটা 24-এর তুলনায় 25-এর অবস্থাটা তুলনামূলকভাবে বেশি স্বস্তিজনক। 100% না, কিন্তু বেড়েছে, স্বস্তিটা বেড়েছে। স্বাভাবিকভাবে রেমিটেন্স আর মাথাপিছু আয় আর এক্সপোর্টকে যদি আমি বাদ দিই, তাহলে দেখা যায় যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইকোনমিতে তেমন উল্লেখযোগ্য কোনো উন্নতি ঘটেনি, বরং বেশ কিছু সূচকে নিম্নগামী প্রবণতাটা লক্ষণীয়। বাংলাদেশ একটা মধ্য আয়ের ফাঁদে ঢুকে গেছে। এই পরিসংখ্যানগুলি যখন আপনার মাথাপিছু আয় বাড়ছে আর দরিদ্রতার হারও বাড়ছে, ইনইকুয়ালিটিও বাড়ছে, এইটাকে যদি আমরা মধ্য আয়ের ফাঁদ না বলি, তাহলে মধ্য আয়ের ফাঁদটা কি? 5 আগস্টের অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন না করাটা ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। সেই সময় জাতীয় বা বিপ্লবী সরকার গঠন করা হলে সংস্কার কাজ বাস্তবায়ন সহজ হতো বলে মত তার। জাতীয় প্রেস ক্লাবের রাষ্ট্র সংস্কার বিষয়ে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় মনে করিয়ে দিয়ে এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ না থাকলে 2 বছরের বেশি টেকসই হওয়া কঠিন। তখনই তো আমাদের রাজনৈতিক দলগুলো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেছে। তখনই কেন আপনারা জাতীয় সরকার করলেন না? তখনই কেন আপনারা বিপ্লবী সরকার করলেন না? তখন এখানে বললো না যে সংবিধানের বিরুদ্ধে এটা হবে না, সুতরাং আমরা একটা বিপ্লবী সরকার এটা করার পরে আমরা ততদিনে চলবো, এই কথা তো বলেন নাই কেউ। সব গাছারা যাচ্ছেন আসছেন, খুব অঙ্ক করছেন, হিসাব করছেন, এখন এসে আপনাদের বহু রকমের অঙ্ক বহুভাবে করছেন। সুতরাং ভুলটা সবাই মিলে করেছেন, শোধরানোর দায়িত্ব সবাই মিলে। এই ক্ষেত্রে বলা ঐক্যের কোনো বিকল্প নাই। অন্তর্বর্তী সরকার গত 1 বছরে কোনো সংস্কার শুরু করতে পারেনি। জনগণের সমস্যার সমাধান করতে পারবে জনগণের নির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছে, আগামীতে দৃঢ়ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হবে। তিনি বলেন, বাংলাদেশ দুর্বল জাতি নয়, ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায় করতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। হাফিজ বলেন, আগ্রাসন মোকাবেলায় ভারতীয় দালালদের চিরতরে কবর দিতে হবে। 1 বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয়, ভালো হোক মন্দ হোক, জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে। যে কোনো সমস্যা হোক, এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে।
আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরো দৃঢ়ভাবে পতিত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই। তাহলে পানি সম্পদ সহ সকল সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 165 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় এডিস মশাবাহিত এই রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। বিমান ও নৌবাহিনীর প্রধানকে সাথে নিয়ে পুনর্নির্মিত বনানী ডিউজেসে জামে মসজিদের উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। 4 তলা বিশিষ্ট এই মসজিদের প্রতিটি ফ্লোরে প্রায় 700 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসকেলেটর, নারী ও পুরুষের আলাদা নামাজের জায়গা সহ রয়েছে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা। পুনর্নির্মাণের কারণে এতদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজের জামাত করা সম্ভব না হলেও এখন থেকে সব ওয়াক্তের নামাজ জামাতে আদায়ের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা। কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদে 10টি দান সিন্দুক ও 3টি অস্থায়ী ট্রাঙ্ক খুলে এবার মিলল 32 বস্তা টাকা ও বৈদেশিক মুদ্রা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে সকালে এসব সিন্দুক খোলা হয়। এখন চলছে টাকা গণনা কাজে আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ 2টি মাদ্রাসার প্রায় 350 শিক্ষার্থী, পাগলা মসজিদের 45 জন স্টাফ, ব্যাংকের 100 জন কর্মী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ প্রায় 5 শতাধিক লোক অংশ নিয়েছেন। এর আগে 12 এপ্রিল পাগলা মসজিদের দান বাক্সগুলো খুলে রেকর্ড 9,17,80,000 টাকা, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ার ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে রকিবুল ইসলাম ফ্রান্স গ্রুপের প্রধান সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি বিদেশি রিভলভার এবং 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায় গ্রেফতারকৃতরা বসুন্ধরা 300 ফিট এলাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকা অবৈধ অস্ত্রের মুখে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও জমি দখল সহ নানা অপরাধে জড়িত। রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলাও রয়েছে। ফ্রান্স গ্রুপের অস্ত্রধারী আরও কিছু সদস্যকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে র্যাব। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভৈরবে এই মৌসুমে ব্যাপক হারে পাটের আবাদ হয়েছে, উৎপাদনও হয়েছে বেশ ভালো, কিন্তু বাজারে ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভৈরবে এ মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ভালো, তবে বাজারে ন্যায্য মূল্য না থাকায় মুখে হাসি নেই কৃষকদের। এবছর প্রতিমন পাট বিক্রি হচ্ছে মাত্র 2700 টাকায়, অথচ প্রতি বিঘা জমিতে গড়ে পাট উৎপাদন হয় 8 থেকে 10 মণ। ফলে লোকসানের মুখে পাট চাষিরা। গতবার বহুত করছিলাম, পাটের দরের লাগে এবছর বহুত কমাইলেছি। ফলন তো ভালো ফলন ছিল, ফলন হইলে গিব ওই সরকারের যে প্রতিশ্রুতি দিচ্ছেন এটা তো আর আমরা এখন পাইলাম না। আর গরিব ভাবি বেতন লাগে, হাজার গেছে বেতন লাগাতে আর করোনা শেষ। চাষিদের অভিযোগ, সরকারের কোনো সুষ্ঠু নীতিমালা না থাকায় পাইকাররাই নিয়ন্ত্রণ করছে পাটের বাজার। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মাছাসের থেকে শুনছি পাট হলো সোনালি হাঁস, পাট সাত বেচা বলার মধ্যে 15 সেন্ট কিনছি, আর মানে পাট করে বলার মধ্যে ফাঁস। তখন আমরা যদি দরটা পাই আমরা মনে করুন পুষবো। সরকারি দামের দরটা একটু বাড়া দিত আমরা খুব ভালো হতো। পাট বীজ বিনামূল্যে দিলেও আর কোনো প্রণোদনা পান না কৃষকরা। কৃষকভাবে যে পরিমাণ উৎপাদন খরচ হয় সেখান থেকে তারা সেরকম বেনিফিট পাচ্ছে না। আমরা কৃষি অফিস
পাট কিভাবে আবার বৃদ্ধি করানো যায় সে বিষয়ে কাজ করে যাচ্ছে। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কৃষি বিভাগের পাশাপাশি সরকারি প্রণোদনা দেওয়ার দাবি চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন মাইল ফলক সৃষ্টি করেছে স্বপ্নধরা আবাসন প্রকল্প। দক্ষিণ কোরিয়ার বোসান অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাট স্টার্স অ্যাওয়ার্ডস 2025-এ তাদের উদ্ভাবনী উদ্যোগ প্লট ফার্মিং অর্জন করেছে সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্স। প্লট ফার্মিং নামের এই উদ্যোগে অব্যবহৃত হাউজিং প্লটকে আবাদি জমিতে রূপান্তর করা হয়, যেখানে ভূমিহীন কৃষক পেয়েছেন চাষের সুযোগ, জমির মালিক পেয়েছেন বাড়তি আয়, আর শহরবাসী পাচ্ছেন আশপাশের জমিতে উৎপাদিত তাজা শাকসবজি। এই প্রকল্প এসডিজির সাস্টেইনেবল সিটিজ ও নো প্রভার্টি ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স ও গোল্ড অ্যাওয়ার্ড জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশ সীমা বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি বন্দর ব্যবহারেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। স্থানীয় সময় শুক্রবার সংসদের এক বিশেষ অধিবেশনে বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ঘোষণা দেন। একই সাথে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছেন তিনি। এর আগে গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। বক্তৃতায় ফিদান বলেন, গত 2 বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এরই প্রতিক্রিয়া এমন পদক্ষেপ আঙ্কারার। এবারে খেলার খবর। উন্মোচন করা হলো বাংলাদেশ নেদারল্যান্ডস 3 ম্যাচ টি20 সিরিজের ট্রফি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় লড়াইয়ে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ক্রিকেট দল। এশিয়া কাপের আগে এটি টাইগারদের শেষ প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। বৃষ্টিতে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকলেও সন্তুষ্ট লিটন দাস, কারণ ভারত দল খেলতে না আসায় এশিয়া কাপকে কেন্দ্র করে ফিটনেস ও স্কিল ক্যাম্প করেছে বাংলাদেশ। এদিকে নেদারল্যান্ডসকে পেয়ে এশিয়া কাপের প্রস্তুতির ঘাটতিটা পুষিয়ে নেওয়ার সুযোগ হয়েছে লিটনদের। টাইগারদের হেড কোচ ফিল সিমন্স মনে করেন 3 ম্যাচের টি20 সিরিজটা বাংলাদেশের জন্য একেবারে সহজ হবে না, তবে পরিসংখ্যানে বাংলাদেশই এগিয়ে। 2 দলের 5 মোকাবেলায় 4টিতে জিতেছে বাংলাদেশ আর 1টিতে জয় নেদারল্যান্ডসের। সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভিপি নূরের উপর হামলা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে আশঙ্কা তারেক রহমানের। এআই দিয়ে বানানো স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও কলটি ভুয়া, মন্ত্রণালয়ের বিবৃতি। জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জয় করতে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগের প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা। এলডিসি উত্তরণের সময় বাড়াতে জাতিসংঘে আবেদনের পরামর্শ সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমানের। মধ্য আয়ের ফাঁদে বাংলাদেশ, বাড়ছে হতদরিদ্রের সংখ্যা অর্থনীতিবিদদের। এবং স্বৈরাচার বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে প্রতি বিপ্লবের আশঙ্কা স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধানের। জুলাই অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন না করা ভুল ছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।